দর্শক, জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। সেখানে এই মুহূর্তে কথা বলছেন বিচারক। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এই মুহূর্তে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান রায়ের বিস্তারিত জানাচ্ছেন। আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে দুটি চার্জ, সেই দুটি চার্জের ভিতরে ২ নম্বর চার্জে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আমরা অ্যাটর্নি জেনারেলের মুখেই বিস্তারিত জানবো। জাকিয়া, জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের মামলার কি রায় হলো? আমরা বলতে চাচ্ছি, জুলাই বিপ্লবে শহীদদের মামলায় শহীদরা ন্যায় বিচার পেয়েছেন, রাষ্ট্র ন্যায় বিচার পেয়েছে, প্রসিকিউশন পক্ষ ন্যায় বিচার পেয়েছে। সেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে যে সেই ন্যায় বিচারের মানদণ্ড হলো এই মামলার ২ জন আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একজন আসামি যিনি রাজসাক্ষী হিসাবে নিজেকে আদালতের সামনে উপস্থাপন করেছেন, সার্বিক বিবেচনায় আদালত তাকে ৫ বছরের কারাদণ্ড প্রদান করেছে। আমরা মনে করি শহীদদের প্রতি, দেশের প্রতি, এদেশের মানুষের প্রতি, গণতন্ত্রের প্রতি, সংবিধানের প্রতি, আইনের শাসনের প্রতি এবং আগামী প্রজন্মের প্রতি দায়বদ্ধতা পরিশোধের স্বার্থে এ রায় একটি যুগান্তকারী রায়। এই রায় প্রশান্তি আনবে, এ রায় ভবিষ্যতের জন্য একটি বার্তা, এ রায় বাংলাদেশে ন্যায় বিচার এবং আইনের শাসনের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে। এটা আমাদের কথা। সবাইকে ধন্যবাদ। কি সাজা হয়েছে যদি একটু বলতেন? যে অভিযোগগুলো সাজা হয়েছে আপনারা শুনেছেন, দীর্ঘ আলোচনা হয়েছে। ওনার 5টা অভিযোগকে 3টা কাউন্টে এনে ওনারা সাজা দিয়েছেন। শেখ হাসিনাকে একটা কাউন্টে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটিতে যাবজ্জীবন জেল আনটিল ন্যাচারাল ডেথ দিয়েছেন, আর ডাইরেক্টলি যেটা নির্দেশনা দিয়েছেন সেখানে তাকে ডেথ পেনাল্টি দিয়েছেন। আইনের বিধান মতে যেদিন থেকে গ্রেপ্তার হবেন সেদিন থেকে সাজা কার্যকর হবে। আপনারা ফিরিয়ে আনার ব্যাপারে কোনো উদ্যোগ, কি অবস্থা আসলে এটা রাষ্ট্র আইনিভাবে যা যা করণীয় সব করবে। একটু আপডেটটা যদি বলেন যে কি অবস্থা। রাষ্ট্র আইনিভাবে যা যা করা সম্ভব সবটুকু করবে। এই মামলায় শহীদদের পরিবারকে, আহতদেরকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য একটা নির্দেশনা আদালত দিয়েছেন। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে এই মামলা বলেছেন, এই আদালত বলেছেন এই মামলার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যু ছিল না বলে ওই বিষয়ে ওনারা কোনো কমেন্ট করেননি। শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল সাহেবের বাংলাদেশে তাদের সমস্ত সম্পত্তি ক্রোক করা হয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে। আর কোনো প্রশ্ন? জি, এই মামলার ওই বিষয়ে কোনো পর্যবেক্ষণ এখানে আসার সুযোগ নাই, যেহেতু কোনো অভিযোগ এই মর্মে কোনো চার্জ গঠন হয়নি বা সাবজেক্ট না, ইস্যু না। তবে এই মামলার মর্ম থেকে সবাই একটা বার্তা পাবেন কিভাবে দায়িত্ব পালন করতে হবে। রায় বাস্তবায়ন আইনি পথেই হবে, আইনসঙ্গতভাবেই হবে। বেআইনি বা আইনসঙ্গত নয় এরকম কোনো পথ সরকার অবলম্বন করবে না। পলাতক থাকা অবস্থায় আপিল করার সুযোগ বাংলাদেশে না বিশ্বের কোনো দেশে আছে বলে আমার জানা নাই। স্যার, শেখ হাসিনা তো ভারতের বসে গণমাধ্যমে কথা বলেই যাচ্ছেন। এই রায়ের পর তিনি যেহেতু আইনের দৃষ্টিতে এখন একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, সেক্ষেত্রে বাংলাদেশ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা তার এই ধরনের ইন্টারভিউ প্রচারের বা বিষয়ে? বাংলাদেশ সরকার আইনসঙ্গতভাবে যত রকম পদক্ষেপ আছে সবগুলো নেবে বলে আমরা মনে করি। সেক্ষেত্রে রায়ের কপি পাঠাতে হবে কিনা, অথবা সরকারের হাতে রায়ের কপি যাওয়ার পর সরকার এই রায় কার্যকর করার জন্য কোথায় রায়ের কপি পাঠাবেন, কি পদক্ষেপ নেবেন, সরকার এটা আইনি
পর্যালোচনা করে সেটা নেবেন। সবাইকে ধন্যবাদ। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। এতক্ষণ অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তিনি কথা বলছিলেন এবং তিনি যে বিষয়গুলো তুলে ধরেছেন যে এই যে রায় যেটি হলো, এই রায়টি আসলে ভবিষ্যতের জন্য একটি মাইল ফলক হবে, সেই বিষয়টি তিনি উল্লেখ করেছেন এবং তিনি একই সাথে আরও কতগুলো প্রসঙ্গ এখানে অবতারণা করেছেন, যেটি হচ্ছে যে এই যে জুলাই আগস্টের যারা শহীদ যারা ছিলেন তাদের যে এক ধরনের আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষার জায়গা থেকে আজকে বাংলাদেশের জন্য একটি মাইল ফলক রায় হলো এবং ভবিষ্যতে জন্য একটি দৃষ্টান্তমূলক রায় হলো বলে উল্লেখ করেছেন তিনি। এবং তার কাছে আমাদের প্রশ্ন ছিল যে কিভাবে এই রায় কার্যকর করা হবে, কারণ এখানে তো তারা অ্যাবসকন্ডিং হিসাবে আছেন, অর্থাৎ যেহেতু শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল তারা যেহেতু পলাতক আছেন, অতএব সেই ক্ষেত্রে কিভাবে এই রায়টি কার্যকর হবে বা এক্সিকিউশন হবে সেটি নিয়ে এক ধরনের প্রশ্ন তারা বলেছেন যে ইন্টারপোলের মাধ্যমে তারা সব ধরনের ব্যবস্থা নেবেন। আমাদের এখানে কয়েকজন শহীদ পরিবারের সদস্যরা আছেন, আমরা একটু তাদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করব। এখানে একটি জিনিস বলে রাখি যে এখানে বেশ কয়েকটি অভিযোগ, মূলত আসলে দুটি অভিযোগ, সেই দুটি অভিযোগের ভিতরে কাউন্ট করা হয়েছে যেখানে শেখ হাসিনাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে, অর্থাৎ উনি যে উস্কানি দিয়েছিলেন, যে বক্তব্য দিয়েছিলেন, অর্থাৎ ইনসাইটমেন্ট এবং তার যে অর্ডার এবং তিনি যে এই যে জুলাই আগস্টের যে অভ্যুত্থানের যে ঘটনাগুলো ঘটেছিল সেইখানে তার যে ব্যর্থতা ছিল, সেই ব্যর্থতা কারণে তাকে এখানে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। এবং দ্বিতীয় যে অভিযোগটি শেখ হাসিনার বিরুদ্ধে সেটি হচ্ছে যে চাংখারপুলে আপনি জানেন যে শহীদ আনাস সহ 6 জনকে হত্যা করা হয়েছিল, শহীদ আনাস, এবং একই সাথে আশুলিয়ায় 5 মরদেহ সাথে জীবিত একজনকে পোড়ানো হয়েছিল এবং সেখানে মোট 6 জনকে সহ মোট 7 জনকে হত্যা করা হয়েছিল। সেটিকে দ্বিতীয় চার্জ হিসেবে এখানে কাউন্ট করা হয়েছে এবং এই দ্বিতীয় চার্জেই শেখ হাসিনাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সাথে আসাদুজ্জামান খান কামাল, তার ক্ষেত্রেও একই অবস্থা, তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, অর্থাৎ সেখানে তিনি তার বিরুদ্ধে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর মধ্য থেকেই তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। এবং আসাদুজ্জামান খান কামাল তার চৌধুরী আব্দুল্লাহ মামুন তার ক্ষেত্রে বলেছেন যে তিনি আসলে কমিটেড করেছেন, অর্থাৎ তিনি মানবতার বিরুদ্ধে অপরাধ সংগঠিত করেছেন, কিন্তু যেহেতু তিনি ডিসক্লোজ করেছেন, অর্থাৎ তার যে সত্য উদ্ঘাটনের কথা ছিল সেই সত্য তিনি পুরোপুরি উদ্ঘাটন করেছেন বলে আদালতের কাছে মনে হয়েছে। এই কারণে তিনি 5 বছরের জন্য তাকে সাজাপ্রাপ্ত হয়েছে। এই মুহূর্তে সাজিদ ভাই, তো এই মুহূর্তে মাহবুবুর রহমান মুগ্ধর বাবা তিনি এখানে আছেন, আরও অনেক শহীদ পরিবারের সদস্যরা আছেন। আমরা একটু তাদের বক্তব্য শুনবো যে এই মৃত্যুদণ্ডের যে সাজাটি হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে, তারপরে আসলে তার প্রতিক্রিয়াটিকে আমরা একটু তার মুখ থেকে শুনতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শহীদের পরিবারের পক্ষ থেকে এবং জুলাই আন্দোলনে যারা সম্পৃক্ত ছিল সবার পক্ষ থেকে আমি শুকরিয়া আদায় করছি। আর যত সম্ভব দ্রুত শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে এই দেশে আনা তাদের ফাঁসি কার্যকর করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যত দ্রুত সম্ভব তাদেরকে ফাঁসি কার্যকর করার জন্য। এবং আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনের যে মাত্র 5 বছর রায় দেওয়া হয়েছে, আমি এই রায়কে আমরা শহীদের পরিবারের পক্ষ থেকে আর একটা অবজারভেশন তারা দিয়েছেন যে আওয়ামী লীগ এবং 14 দলীয় জোট যুবলীগ তাদের ব্যাপারে তারা যে একটা সন্ত্রাসী বা ক্রিমিনাল অর্গানাইজেশন, এইটা প্রসিকিউশনের পক্ষ থেকে সাবমিশন ছিল।
আদালত বলেছেন এইটি যেহেতু আজকের এই মামলার বিচার্য বিষয় নয়, সেই ব্যাপারে তারা কোনো অবজারভেশন দেয়া থেকে বিরত থাকছেন। অর্থাৎ তাদের ব্যাপারে প্রসিকিউশনের যে আলাদা তদন্ত চলমান আছে দল হিসেবে একটা সংগঠনের ব্যাপারে, যে তারা সত্যিকার অর্থে অপরাধী সংগঠন কিনা, সেটি একটি আলাদা মামলায় বিচার্য বিষয় হতে পারে। এই মামলাতে যেহেতু কোনো দল পক্ষ নয় বা আসামি হিসেবে সম্পৃক্ত করা হয়নি, সেই ব্যাপারে আদালত দলীয়ভাবে কারো বিরুদ্ধে কোনো অবজারভেশন দেয়া থেকে বিরত থেকেছেন। যে আমরা ইতিমধ্যেই বলেছি যে দুজন আসামি পলাতক রয়েছেন তাদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে রাষ্ট্র দুই ধরনের পদক্ষেপ নিতে পারেন। একটি হচ্ছে ভারতের সাথে সম্পাদিত 2013 সালের যে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি, অর্থাৎ এক্সট্রাডিশন ট্রিটি 2013, সেই চুক্তি অনুযায়ী আমাদের এখানে যেহেতু মানবতা বিরোধী অপরাধের দায়ে তারা সাজাপ্রাপ্ত হয়েছেন, তাদেরকে বাংলাদেশ ভারত সরকারের কাছে ফেরত চাইবে এবং ভারত সরকার যদি আইনের শাসন, ন্যায় বিচারের প্রতি শ্রদ্ধাশীল হয়, তারা সেই আসামিদেরকে ফেরত প্রদান করবেন এবং তাদেরকে বাংলাদেশে ফেরত আনার মাধ্যমে তাদের উপরে যে সাজা দেওয়া হয়েছে সেটা কার্যকর করা যাবে। যে প্রক্রিয়া আছে সেটি হচ্ছে যে ইন্টারপোলের মাধ্যমে, যেহেতু একটি বাংলাদেশের একটা ট্রাইব্যুনাল থেকে, উপযুক্ত আদালতের থেকে তাদের মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে, তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করে বাংলাদেশে এনে সেই সাজা কার্যকর করা যেতে পারে। এই ব্যাপারে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্মিলিতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। যে কোনো আদালতের আদেশের বিরুদ্ধে যদি আপিল করতে হয়, যেমন আমাদের এই মামলায় এই সাজার বিরুদ্ধে 30 দিনের মধ্যে আসামিরা চাইলে সুপ্রিম কোর্টে আপিল দায়ের করতে পারবেন, কিন্তু সেই আপিল দায়ের করতে হলে পলাতকরা কেউ করতে পারবেন না, কারণ পলাতক ব্যক্তির আইনগত কোনো অধিকার থাকে না। তাহলে আপিল করতে হলে তাকে অবশ্যই এসে বাংলাদেশে আত্মসমর্পণ করতে হবে এবং জেলে গিয়ে তিনি তখন সুপ্রিম কোর্টের কাছে তার সাজার বিরুদ্ধে আপিল দায়ের করতে পারবেন। যদি আত্মসমর্পণ না করেন তাহলে তার রাইট অফ অ্যাপিল থাকবে না। এই মামলার অবজারভেশনের কথা জানতে চাচ্ছিলাম যে ট্রাইব্যুনাল কি মনে করেন যে এটি যে ব্যাপক এবং পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল, এই বিষয়ে ট্রাইব্যুনালের অবজারভেশন? দেখুন, আমরা বারবারই বলেছি এবং আদালত এটা কিন্তু বারবার পরিষ্কার করেছেন যে ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি, অর্থাৎ মানবতার বিরুদ্ধে অপরাধ হতে হলে তাকে দুটো শর্ত পূরণ করতে হবে। যে অ্যাটাক বা আক্রমণের মাধ্যমে মানুষ যে হত্যা হয়েছে, সেই অ্যাটাকটা হতে হবে ওয়াইড স্প্রেড অথবা সিস্টেম্যাটিক। আদালত এখানে তার ফাইন্ডিং দিয়ে বলেছেন জুলাই আগস্ট 2024-এ বাংলাদেশের ছাত্র জনতার উপরে যে অ্যাটাকটা করা হয়েছিল, সেই অ্যাটাকটা হয়েছিল নিরস্ত্র সিভিলিয়ানদের উপরে, নাম্বার 1। নাম্বার 2, এটা ছিল ওয়াইড স্প্রেড, ব্যাপক মাত্রায় আক্রমণ, কারণ বাংলাদেশের অলমোস্ট এভরি পার্ট অফ দি কান্ট্রি এই অ্যাটাকটা পরিচালিত হয়েছে। দ্বিতীয়ত যেটা তারা বলেছেন যে ওয়াইড স্প্রেড হওয়ার পাশাপাশি এই অ্যাটাকটা ছিল সিস্টেম্যাটিক, কারণ রাষ্ট্রের টপ র্যাঙ্কিং থেকে একদম কমান্ড এসে নিম্ন স্তর পর্যন্ত কমান্ড পৌঁছেছে এবং রাষ্ট্র সম্পূর্ণভাবে সম্পৃক্ত হয়ে এই অপরাধটা করেছে, সিস্টেম্যাটিক। এবং এইটা তারা করেছেন তাদের সম্পূর্ণ জ্ঞানত, তারা জেনে বুঝে এটা করেছেন। বাংলাদেশে কোথায় কত লোক মারা গেছে, কি আক্রমণ হচ্ছে, কি অস্ত্র ব্যবহার হচ্ছে, সব সম্পর্কে এই অপরাধীরা যারা সাজাপ্রাপ্ত হয়েছেন তারা প্রত্যেকে জ্ঞাত থেকে, তাদের নলেজের মধ্যে থেকেও তারা এই অপরাধ সংগঠন করেছেন। সুতরাং ওয়াইড স্প্রেড, সিস্টেম্যাটিক এবং উইথ দি নলেজ, এই সবগুলো শর্ত এই অপরাধের মধ্যে এই শর্তগুলো পূরণ হয়েছে বলেই এটা ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি এবং সেই ক্রাইমস অ্যাগেনস্ট তাদেরকে এই শাস্তিটা দেওয়া হয়েছে। একটা বিষয় সেটা হলো যে এই বিচারের ক্ষেত্রে বিভিন্ন সময়ে আসামিদের সরাসরি তারা না থাকলেও বলার চেষ্টা করেছেন বিচারের অস্বচ্ছতা এবং তারা রাজনৈতিক প্রতিহিংসার শিকার। বিশেষ করে আপনারা যারা এখানে আছেন, বিগত সরকারের সময় আপনারা অপরপক্ষে ছিলেন। এক, দ্বিতীয় হলে এই বিচার চলার সময় বা পুরো বিচার কার্যের সময় আপনারা কোনো ধরনের হুমকি ধামকি, থ্রেট এ ধরনের মুখোমুখি হয়েছেন কিনা, কোনো চাপ ছিলেন কিনা? আজকে যেহেতু রায় হয়ে গেছে সেই ব্যাপারে আপনি বলবেন কিনা? দেখুন, ইতিমধ্যে কিন্তু আদালত তার অবজারভেশনে বলেছেন যে এই আসামিরা বিচার চলমান থাকা অবস্থায় মামলার সাক্ষী, বিচারক এবং ট্রাইব্যুনালের সাথে সংশ্লিষ্টদেরকে হত্যা করার, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন এবং সেই দায়ে কিন্তু আসামি শেখ হাসিনার 6 মাসের কারাদণ্ড হয়েছে। সুতরাং এটা